আসসালামু আলাইকুম। আজকের সর্বশেষ সংবাদ জানাবো আমি নুসরাত। প্রথমে জানিয়ে দিব সংবাদ শিরোনাম। জাতিসংঘের বিকল্প হতে পারে ট্রাম্পের গাজা বোর্ড অব পিস। ইমরান খান ও বুশরা বিবির সঙ্গে সাক্ষাতের জন্য হাইকোর্টে পিটিআই। 2025 সালে রেকর্ড পরিমাণ চুক্তি সই ইসরায়েলের। সর্বশেষ জানাবো, ইউরোপীয় প্রতিনিধিদের পাঠানো মেসেজ ফাঁস করে দিলেন ডোনাল্ড ট্রাম্প। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। জাতিসংঘের বিকল্প হতে পারে ট্রাম্পের গাজা বোর্ড অব পিস। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইঙ্গিত দিয়েছেন গাজা পুনর্গঠন ও বিশ্বশান্তি তদারকির জন্য তার প্রস্তাবিত বোর্ড অব পিস ভবিষ্যতে জাতিসংঘের বিকল্প হয়ে উঠতে পারে। মঙ্গলবার 20 জানুয়ারি হোয়াইট হাউসে এক সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেন, জাতিসংঘ দীর্ঘকাল ধরে তার সম্ভাবনা অনুযায়ী কার্যকর ভূমিকা রাখতে ব্যর্থ হয়েছে, তাই এই নতুন বোর্ড সেই শূন্যতা পূরণ করতে পারে। CNN এ এক প্রতিবেদনে জানানো হয়েছে, এই বোর্ডের চার্টার অনুযায়ী ট্রাম্প আজীবনের জন্য চেয়ারম্যান পদে আসীন থাকতে পারেন, যা আন্তর্জাতিক মহলে গভীর উদ্বেগের সৃষ্টি করেছে। বিশেষ করে যেখানে ন্যাটোর সঙ্গে গ্রিনল্যান্ড নিয়ে এবং ইউরোপীয় মিত্রদের সঙ্গে শুল্ক নিয়ে ট্রাম্পের দ্বন্দ্ব চলছে, সেখানে জাতিসংঘের মতো 80 বছরের পুরনো সংস্থাকে চ্যালেঞ্জ জানানোর এই পদক্ষেপকে অনেকেই বিপজ্জনক হিসেবে দেখছেন। হোয়াইট হাউস গত শুক্রবার এই বোর্ডের একটি প্রতিষ্ঠাতা নির্বাহী বোর্ড গঠন করেছে, যার মধ্যে রয়েছে ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার, পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও, বিশেষ দূত স্টিভ উইটকফ এবং ব্রিটেনের সাবেক প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার। খসড়া সনদ অনুযায়ী ট্রাম্প এই বোর্ডের আমৃত্যু বা অনির্দিষ্টকালের জন্য চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন। তিনি কেবল তখনই অপসারিত হবেন যদি তিনি নিজে পদত্যাগ করেন অথবা নির্বাহী রোডে সর্বসম্মত ভোটে শারীরিক বা মানসিকভাবে অক্ষম প্রমাণিত হন। এমনকি ট্রাম্পের দ্বিতীয় মেয়াদের প্রেসিডেন্ট পদের সময়সীমা শেষ হয়ে গেলেও এই বোর্ডে তার ক্ষমতা অটুট থাকবে। যুক্তরাষ্ট্রের সরকার জানিয়েছে যে ভবিষ্যতে অন্য কোনো মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের পাশাপাশি এই বোর্ডে নিজের প্রতিনিধি নিয়োগ দিতে পারবেন। এই বোর্ডে সদস্যপদ পাওয়ার শর্ত এবং আমন্ত্রিত দেশগুলোর তালিকা নিয়েও ব্যাপক বিতর্ক শুরু হয়েছে। রাশিয়া, চীন এবং বেলারুশের মতো দেশকে এই শান্তি বোর্ডে যোগ দেওয়ার আমন্ত্রণ জানানো হয়েছে, যা পশ্চিমা মিত্রদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ইভেট কুপার সাফ জানিয়েছেন, যারা বর্তমানে যুদ্ধ চালাচ্ছে তাদের শান্তি শব্দযুক্ত কোনো সংস্থায় থাকা মানায় না। অন্যদিকে এই বোর্ডে একটি স্থায়ী আসন পেতে হলে দেশগুলোকে $1 বিলিয়ন অনুদান দিতে হবে। যদিও মার্কিন কর্মকর্তারা দাবি করছেন যে এই অর্থ গাজা পুনর্গঠনে ব্যয় করা হবে, তবে অনেক বিশ্লেষক একে ট্রাম্পের মার এ লোগো ক্লাবের সদস্যপদ কেনার সঙ্গে তুলনা করছেন। ইমরান খান ও বুশরা বিবির সঙ্গে সাক্ষাতের জন্য হাইকোর্টে পিটিআই। পাকিস্তানের কারাবন্দী সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান এবং তার স্ত্রী বুশরা বিবির সঙ্গে আদিয়ালা কারাগারে সাক্ষাতের অনুমতি চেয়ে ইসলামাবাদ হাইকোর্টের দ্বারস্থ হয়েছে পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ। বুধবার 21 জানুয়ারি পিটিআই এর পক্ষ থেকে 17 জন সিনেটরের একটি প্রতিনিধি দল সংবিধানের 199 অনুচ্ছেদ অনুযায়ী এই আবেদন জমা দেন। আবেদনে পাঞ্জাব স্বরাষ্ট্র দপ্তর এবং আদিয়ালা কারাগারের সুপারিনটেনডেন্টকে বিবাদী করা হয়েছে। ডন নিউজের এক প্রতিবেদনে জানানো হয়েছে যে পিটিআই নেতৃত্ব তাদের নেতার ওপর জেলখানায় অমানবিক আচরণ এবং দীর্ঘদিনের একক কারাবাসকে অসাংবিধানিক ও নির্যাতনের শামিল বলে চ্যালেঞ্জ করেছেন। সিনেটর ব্যারিস্টার সৈয়দ আলী জাফরের নেতৃত্বে জমা দেওয়া এই আবেদন অভিযোগ করা হয় যে গত 2 মাস ধরে কোনো বিচারিক আদেশ বা আইন ভিত্তি ছাড়াই ইমরান খান ও বুশরা বিবিকে সম্পূর্ণ এক ঘরে করে রাখা হয়েছে। তাদের বই, পত্রিকা ও টেলিভিশন ব্যবহারের মতো সাধারণ সুবিধা থেকে বঞ্চিত করার পাশাপাশি পরিবার ও আইনজীবীদের সঙ্গে গোপন বৈঠকের অধিকারও কেড়ে নেওয়া হয়েছে বলে দাবি করেছে পিটিআই। সিনেটররা মনে করেন এসব পদক্ষেপ রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত এবং এর ফলে পাকিস্তানের সাংবিধানিক গণতন্ত্র ও সংসদীয় নজরদারি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। ব্যারিস্টার আলী জাফর বলেন, সংসদীয় তদারকি এবং আইনের শাসন রক্ষায় সাংবিধানিক দায়িত্ব পালনের অংশ হিসেবেই তারা আদালতের শরণাপন্ন হয়েছেন। এদিকে কারাগারের ভেতরে আইনি লড়াইয়ের পাশাপাশি বাইরেও পিটিআই এর নেতাকর্মীরা ব্যাপক বিক্ষোভ শুরু করেছেন। আদিয়ালা কারাগারের সামনে অবস্থান কর্মসূচি শেষে রাওয়ালপিন্ডিতে সমাবেশ করার সময় পুলিশ পিটিআই সমর্থকদের ওপর চড়াও হয়। বুধবার মধ্যরাতের পর পিটিআই এর পক্ষ থেকে জানানো হয়েছে যে পুলিশের অভিযানে দলের অসংখ্য নেতাকর্মী আহত হয়েছেন এবং অনেককে গ্রেফতার করা হয়েছে। পিটিআই এর অন্তর্বর্তী চেয়ারম্যান ব্যারিস্টার গৌহর এবং সাবেক স্পিকার আসাদ কায়সারও ইসলামাবাদ হাইকোর্টে উপস্থিত হয়ে ইমরান খান ও বুশরা বিবির মামলায় দ্রুত শুনানির দাবি জানান। ব্যারিস্টার গৌহর গণমাধ্যমকে জানান যে তিনি মামলাগুলোতে দ্রুত শুনানির অনুরোধ জানাতে
প্রধান বিচারপতির সঙ্গে সাক্ষাৎ করতে চেয়েছিলেন, কিন্তু সেই বৈঠক অনুষ্ঠিত হয়নি। তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, পিটিআই ইতিমধ্যে 15 বার হাইকোর্টের দ্বারস্থ হলেও এখন পর্যন্ত কোনো শুনানির তারিখ নির্ধারণ করা হয়নি। বিশেষ করে একজন নারী হিসেবে বুশরা বিবির আপিলটি অগ্রাধিকার ভিত্তিতে শোনা উচিত ছিল বলে তিনি মন্তব্য করেন। পিটিআই নেতৃত্ব হুঁশিয়ারি দিয়েছেন যে তাদের সাংবিধানিক অধিকার রক্ষা এবং বন্দী নেতাদের মুক্তির দাবিতে আইনি ও রাজপথের লড়াই অব্যাহত থাকবে। 2025 সালের রেকর্ড পরিমাণ চুক্তি সই ইসরায়েলের। 2025 সালে ইসরায়েল তার বৈশ্বিক বাণিজ্যের অংশীদারদের সঙ্গে জ্বালানি প্রযুক্তি এবং সামরিক খাতে ইতিহাসের অন্যতম বৃহৎ কিছু চুক্তি স্বাক্ষর করেছে। আল জাজিরার এক প্রতিবেদন অনুযায়ী গত বছর ইসরায়েল বাণিজ্যের তালিকায় শীর্ষে ছিল যুক্তরাষ্ট্র, মিশর, চীন এবং জার্মানি। এছাড়াও গুগল ও এনভিডিয়ার মতো শীর্ষ স্থানীয় প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো ইসরায়েলি বাজারে বিশাল অঙ্কের বিনিয়োগ ও অধিগ্রহণ চূড়ান্ত করেছে। বিশেষ করে ফিলিস্তিন এবং আঞ্চলিক বিভিন্ন যুদ্ধে পরীক্ষিত সামরিক সরঞ্জাম ও নজরদারি প্রযুক্তির উচ্চ চাহিদাকে কাজে লাগিয়ে দেশটির গত বছর বিপুল অঙ্কের বৈদেশিক মুদ্রা আয় করেছে। গত বছরের সবচেয়ে আলোচিত এবং ইসরায়েলের ইতিহাসের সর্ববৃহৎ জ্বালানি চুক্তিটি স্বাক্ষরিত হয়েছে মিশরের সঙ্গে। প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর অনুমোদিত এই চুক্তির আওতায় 2040 সাল পর্যন্ত লোভিয়াথান গ্যাস ক্ষেত্র থেকে মিশরকে $3,500 কোটি মূল্যের 130 বিলিয়ন ঘনমিটার প্রাকৃতিক গ্যাস সরবরাহ করবে ইসরায়েল। 2026 সাল থেকে কার্যরত হতে যাওয়া এই চুক্তির ফলে জ্বালানি খাতে ইসরায়েলের উপর মিশরের নির্ভরশীলতা আরও সুসংহত হলো। এটি 2025 সালের জনসমক্ষে প্রকাশিত ইসরায়েলের সবচেয়ে বড় বাণিজ্যিক চুক্তি হিসেবে চিহ্নিত হয়েছে। প্রযুক্তি খাতেও গত বছর ইসরায়েল অভাবনীয় সাফল্য দেখিয়েছে। মার্কিন টেক জায়ান্ট গুগল ইসরায়েলি সাইবার নিরাপত্তা প্রতিষ্ঠান উইজ কেনার জন্য $3,200 কোটি একটি বিশাল চুক্তি প্রায় চূড়ান্ত করে ফেলেছে, যা আগামী 10 ফেব্রুয়ারি সম্পন্ন হওয়ার কথা রয়েছে। এছাড়া পাল্টা অল্টো নেটওয়ার্কস $2,500 কোটি সাইবার আর্ট কেনার ঘোষণা দিয়েছে। পাশাপাশি কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই খাতের মোড়ল এনভিডিয়া ইসরায়েলে তাদের বৃহত্তম এআই ডেটা সেন্টার স্থাপনের জন্য $150 কোটি বিনিয়োগে রাজি হয়েছে। এসব বড় অঙ্কের চুক্তি ইসরায়েলকে বিশ্বের অন্যতম প্রধান প্রযুক্তি ও সাইবার নিরাপত্তা হাবে পরিণত করছে। সামরিক রপ্তানির ক্ষেত্রেও গত বছর ইসরায়েল নতুন রেকর্ড করেছে। ইউরোপীয় শক্তিশালী দেশ জার্মানি ইসরায়েলের সঙ্গে তাদের প্রতিরক্ষা চুক্তি $310 কোটি থেকে বাড়িয়ে $650 কোটি উন্নীত করেছে। এই চুক্তির আওতায় জার্মানি ইসরায়েলের তৈরি দূরপাল্লার অত্যাধুনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা আরও 3 সংগ্রহ করবে। এটি ইসরায়েলের ইতিহাসে একক কোনো দেশ হিসেবে সবচেয়ে বড় সামরিক রপ্তানি। এছাড়া যুক্তরাষ্ট্র ও চীনের সঙ্গেও ইসরায়েলের বাণিজ্যিক সম্পর্ক ছিল অত্যন্ত নিবিড়। 2019 থেকে 2023 সাল মধ্যে যুক্তরাষ্ট্রের সঙ্গে দেশটির বাণিজ্যের পরিমাণ ছিল $14,000 কোটি, যা ইসরায়েলের মোট বাণিজ্যের প্রায় 19%। অন্যদিকে চীনের সঙ্গে $8,650 কোটি এবং তুরস্কের সঙ্গে $3,570 কোটি বাণিজ্য করেছে দেশটি। ইসরায়েলের আমদানিকৃত পণ্যের তালিকায় প্রধানত ছিল ফোন, কম্পিউটার, ভারী যানবাহন এবং পেট্রোলিয়াম ও কয়লার মতো খনিজ পণ্য। অন্যদিকে দেশটির সবচেয়ে বেশি রপ্তানি করেছে হীরা, সোনা এবং উন্নত অপটিক্যাল ও চিকিৎসা সরঞ্জাম। সুইজারল্যান্ড, বেলজিয়াম, ভারত এবং সংযুক্ত আরব আমিরাতের মতো দেশগুলো ইসরায়েলের গুরুত্বপূর্ণ বাণিজ্যিক অংশীদার হিসেবে গত বছর সক্রিয় ছিল। যদি পরীক্ষিত তকমা ব্যবহার করে ইসরায়েলি প্রতিরক্ষা কোম্পানিগুলো এশিয়া, ইউরোপ ও আফ্রিকার বাজারে তাদের অবস্থান আরও শক্তিশালী করেছে, যা দেশটির অর্থনীতিতে নতুন প্রাণের সঞ্চার করেছে।